নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার আরও একটি অধিবেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আজকে আমাকে কথা বলতে অনুরোধ করা হয়েছে সেটি বহু আলোচিত। কারো কারো মনে হয়েছে যে আমরা রামায়ণ পড়ব কেন, মহাভারত পড়ব কেন, এরকম প্রশ্ন অনেকের মনে উত্থিত হয়েছে। যদিও আমি জানি না এ প্রশ্ন কেন মনের মধ্যে উত্থিত হয়েছে। অন্য কোনো গ্রন্থ নিয়ে তো এমন প্রশ্ন মনে উত্থিত হয় না। যেমন ধরা যাক, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস পড়ব কেন, 4 অধ্যায় পড়ব কেন, শরৎচন্দ্রের সব্যসাচী, পথের দাবি পড়ব কেন, এসব তো কেউ কখনো প্রশ্ন করেনি। এগুলো সাহিত্য, এগুলো শিল্প, এর মধ্যে অনেকের সাথে ওই ইতিহাস মিশে আছে, রাজনৈতিক ইতিহাস মিশে আছে বা সামাজিক ইতিহাস মিশে আছে। আমরা পড়লে আমাদের অতীতকে জানতে পারি। যদি সম্ভব হয় বর্তমানের সমস্যা সংকটকে যদি সেই আলোকে আমরা দূর করতে পারি, এইসব কারণে মানুষে পড়ে। সাহিত্য, কাব্য, বিশেষ করে শিল্প, কেন আমরা সেই শিল্প দেখব, শুনব, পড়ব, এ প্রশ্ন করে না। এটা কোনো পাঠ্য বই নয়, এটা কোনো বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত বই নয়। মহাভারত এবং রামায়ণ কোনো ধর্মগ্রন্থ নয়। এই দুটি মহাকাব্য, কাব্য এবং তারও ওপরের মানের কাব্য, মহাকাব্য। রামায়ণটি মূলত জানা যায় সামাজিক প্রেক্ষাপটের উপর রচিত, আর মহাভারতটি রাজনীতির প্রেক্ষাপটের উপর রচিত। সুতরাং অতীত রাজনীতি আমরা পড়তে পারি। একটি বাংলায় প্রবাদ তো চালু আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। মানে যা নেই মহাভারতে তা নেই ভারতে বা ভারতবর্ষে। অর্থাৎ ভারতবর্ষে আজ পর্যন্ত মানুষ রাজনীতির মধ্যে, পারস্পরিক রাজনৈতিক সম্পর্কের মধ্যে যে যে স্তরগুলো, যে যে বিষয়গুলো দেখতে পাবে, পরিলক্ষিত করবে, সমস্ত কথা মহাভারতে উল্লিখিত আছে। মহাভারত সম্পর্কে অন্য কথা কেউ বলে না। বলা হয় মহাভারতকে লিখেছে না ব্যাসদেব, ব্যাসমুনি। আমি তাদেরকে জানাচ্ছি যে এমন কোনো রচয়িতা আমাদের দেশে ছিল না। ব্যাসদেব একটি কল্পিত নাম। মহাভারত এবং রামায়ণ কবে লেখা হয়েছে কেউ জানে না। এটি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় রচিত হয়েছিল। এই গ্রন্থ দুটি নৃতত্ত্ববিদরা উদ্ধার করেছিল। এর অনেক পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছিল, সামনের দিকের, পেছনের দিকের। যেটুকু পাওয়া গিয়েছিল তা পাঠোদ্ধার করে লক্ষ্য করেছেন তারা অমূল্য রচনা। এগুলো অসম্ভব ভালো রচনা। একে প্রকাশ করতেই হবে। প্রকাশ করলে তো তার ভূমিকার দিক, অন্তিম দিক, এগুলো যোগ করতে হয়। ফলে পণ্ডিতরা বসে আলোচনা করে কিছুটা অ্যাডিশন, অল্টারেশন করে অগ্রপশ্চাৎ মিলিয়ে দিয়েছেন। ভালো করে পড়লে দেখা যায় একটু অসংলগ্নতা আছে। সুতরাং একে সাহিত্য, কাব্য ভেবে পড়লেই তো হয়। এমনকি বড় করে যদি দেখি আমরা, এক রামায়ণের মধ্যে বা মহাভারতের মধ্যে, রামায়ণ হচ্ছে সূর্যবংশের ইতিহাস আর মহাভারত হচ্ছে চন্দ্রবংশের ইতিহাস।
এর মধ্যে টুকরো টুকরো অনেক গল্প আছে। আমাদের যে সন্তানেরা এবং সন্তানের সন্তানেরা, অর্থাৎ দৌহিত্র পৌত্র, এরা যখন গল্প শুনতে চায়, সব গল্প শুনতে চায় না, তারা বিনোদন চায়, তখন আমরা মোবাইল তাদের হাতে ধরিয়ে দিই। তাদের হাতে আমরা মোবাইল ফোন ধরিয়ে দিই। তারা সেই মোবাইল ফোনে ভিডিও দেখে, অডিও শোনে, এইসব দেখে তারা বিনোদন পায়। বলা হয়, চিকিৎসকরা বলেন, এগুলো শিশুদের পক্ষে ক্ষতিকর, এগুলো ব্যবহার করা উচিত নয়। আমরা তখন তাদেরকে রামায়ণ থেকে, মহাভারত থেকে টুকরো টুকরো সুন্দর সুন্দর গল্প বলতে পারি, যে গল্পগুলো তারা মন দিয়ে শুনবে, সমস্ত মনোমুগ্ধকর গল্প। এবং সে গল্প থেকে যদি তারা কোনো নীতিশিক্ষা পায় তো পাবে, না পেলে শুধুই বিনোদন এবং নিষ্পাপ বিনোদন, তার মধ্যে কোনো পাপে ভরা বিনোদন নেই। এই দৃষ্টিভঙ্গিতেই রামায়ণ মহাভারতকে দেখলেই হয়। একে বিশ্লেষণ করা, একে ব্যাখ্যা করা, কেন করব, উদ্দেশ্য কী, বিধেয় কী, এগুলো জানার কোনো প্রয়োজন আছে কি? সাহিত্য, কাব্য এসব কেউ কেন করব এসব প্রশ্ন কেউ করে না, করার কথা নয়। অনেকে ভাবে এগুলো ধর্মগ্রন্থ, এগুলো ধর্মগ্রন্থ নয়। রামায়ণ মহাভারত ভারতবর্ষের জাতীয় গ্রন্থ এবং এগুলো হচ্ছে মহাকাব্য। এই মহাকাব্যকে কেন্দ্র করে আরও নানা লেখক নানাভাবে বিশ্লেষণ করে নানা গ্রন্থ লিখেছেন। আর রামায়ণ মহাভারত যদি তুচ্ছই হতো, যদি অমূল্য না হয়ে মূল্যহীন হতো, তাহলে পরে বিদেশে, পাশ্চাত্য দেশগুলোতে এই মহাকাব্য দুটি নিয়ে এত গবেষণা কেন, এত পঠন পাঠন কেন, এত ব্যাখ্যা বিশ্লেষণ কেন? আরও তো মহাকাব্য আছে। হোমারের লেখা ইলিয়াড, ওডিসি আছে, বাইবেল আছে, সেই সমস্ত নিয়ে তো কেউ কথা বলছে না। রামায়ণ মহাভারতের কদর, এর মূল্য অত্যন্ত গভীর। এই কারণেই নৃতত্ত্ববিদরা এটি উদ্ধার করবার পর পণ্ডিতরা এটি পাঠ করে, এটি পর্যালোচনা করে দেখেছেন যে বহু মূল্যবান এই গ্রন্থ, একে প্রকাশ করতেই হবে। তাই দুটি রচয়িতার নাম তারা এখানে দিয়েছেন, একটি বাল্মীকি, একটি আমাদের ব্যাসদেব। কিন্তু আমরা যে রামায়ণ বা মহাভারত পড়ি, তা কিন্তু বাল্মীকি এবং ব্যাসদেব রচিত নয়। আমরা তার অনুবাদ পড়ি। অনুবাদ দু রকমের হয়, একটা ভাবানুবাদ, একটা ভাষানুবাদ। ভাষানুবাদ কি না, যে ভাষায় লেখা আছে, যেমনটি লেখা আছে, বাক্যের পর বাক্য তা হুবহু অনুবাদ করা, তার নাম ভাষানুবাদ। যদি আমরা ভাষানুবাদ পড়ি রামায়ণের বা মহাভারতের, আমাদের ততটা ভালো লাগবে না, লাগবার কথা নয়। তার কারণ সেই ঘটনাগুলো আমাদের বাংলার যে মৃত্তিকা, তার যে সংস্কৃতি, তার যে মনস্তত্ত্ব, তার যে ভক্তি, এ সমস্তের সাথে মেলে না। এই কারণেই যখন বাংলায় তা অনুবাদ করা হয়েছিল, রামায়ণ অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা এবং মহাভারত অনুবাদ করেছিলেন কাশিরাম দাস। তারা কতটা পণ্ডিত ছিলেন সেটা বড় বিষয় নয়, কিন্তু তারা একটা কথা বুঝেছিলেন যে মহামূল্য গ্রন্থ যদি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হয়, যদি আবার বৃদ্ধ বনিতাকে দিয়ে এই গ্রন্থ দুটি পড়াতে হয়, তবে এমন ভাষায় লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে
যেন তাদের পড়তে ভালো লাগে, মনের মতো হয় এবং সহজ হয়। তাই অত্যন্ত সহজভাবে এই গ্রন্থ দুটি তারা ভাবানুবাদ করেছিলেন। ভাবটি রেখে কিছু কিছু ঘটনা একটু খোল নলচে বদলে ফেলে মূলটাকে রেখে তারা অনুবাদ করেছিলেন। ভাষানুবাদ নয়, ভাবানুবাদ, যা আমাদের সামাজিক দৃষ্টিকোণের সাথে মেলে, আমাদের মানসিকতার সাথে মেলে, আমাদের মনস্তত্ত্বের সাথে মেলে। তাই এগুলো পড়তে আমাদের ভালো লাগে। এই হলো রামায়ণ মহাভারতের মূল কথা, আর কিছু নয়। আমরা জানি যে রামায়ণে রামচন্দ্র, বাংলা রামায়ণ রামচন্দ্রকে আমাদের ঘরের ছেলে বলে মনে হয় পরিবারে জ্যেষ্ঠ পুত্র, কিন্তু মূল রামায়ণ তা একদম নয়। সেখানে একজন ক্ষত্রিয় রাজা, সে একদম স্বতন্ত্র চরিত্র। সুতরাং বিষয়টি একটু গভীর করে ভাবতে হবে। এই নিয়ে প্রশ্ন করে দ্বন্দ্ব করে দেবার কোনো দরকার নেই। আর সেই প্রবাদ তো বলছি, যা নেই ভারতে তা নেই ভারতে। সুতরাং মহাভারত তো মূল্যবান গ্রন্থ বটেই। এবং যদি খুঁটিয়ে দেখা যায় যে যে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা ওখানে বলা হয়েছে, যে যে রাজনৈতিক চরিত্রগুলোর কথা ওখানে বলা হয়েছে, সেই সব প্রেক্ষাপট, সেসব ঘটনা এবং সেই সমস্ত ব্যক্তি চরিত্র আজকের রাজনীতিতে আছে কি? দেখা যাবে দিব্য আছে, স্পষ্টভাবে আছে, তাদের আমরা চিনতে পারি। আমি দৃষ্টান্ত দিচ্ছি না, বিষয়টি রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে, কিন্তু আমরা একথা স্পষ্টভাবে বুঝতে পারি যে মহাভারত না পড়লে আমাদের ভারতবর্ষকে জানা অসম্পূর্ণ রয়ে যাবে, পূর্ণ হবে না। মহাভারত আমাদের ভারতবর্ষের একটি ইতিহাস মাত্র। ধৃতরাষ্ট্র সত্যিই বেঁচেছিলেন কিনা, দুর্যোধন সত্যি জন্মেছিলেন কিনা, রামচন্দ্র জন্মেছিলেন কিনা, এই সমস্ত প্রশ্নগুলো অমূলক। এগুলো কোনো মৌলিক প্রশ্ন নয়। দেখতে হবে পড়তে ভালো লাগছে কি না, এই চরিত্রগুলোকে বিশ্বাস করতে পারছে কি না, এর থেকে আমাদের ছেলেমেয়েরা ভালো কোনো শিক্ষা পাচ্ছে কি না, ইত্যাদি। আর কোনো প্রশ্নের তো দরকার নেই, আর কোনো প্রশ্ন করার দরকার নেই। আমার দেশের গ্রন্থ আমরা পড়ব। এটা হিন্দুদের গ্রন্থও নয়, কোথাও এখানে হিন্দু ধর্ম বা সনাতনী ধর্মের কথা বলা হয়নি। এটি শিল্প, শিল্পকে শিল্পের চোখেই দেখা উচিত, অন্য কোনো চোখে দেখা ঠিক নয়। এমনকি কথাও আলোচনা হয় যে এই সমস্ত গ্রন্থে যে বিজ্ঞানের দৃষ্টান্ত দেওয়া আছে, সে বিজ্ঞানের অনেক কিছু পরবর্তীকালে আবিষ্কার হয়েছে, অনেক কিছু আবিষ্কার হয়নি। শুনলে অবাক হয়ে যায়, অবাক হতে হয়। টেস্ট টিউব বেবির ইঙ্গিত দেওয়া রয়েছে মহাভারতে, অ্যাটম বম্বের ইঙ্গিত দেওয়া রয়েছে মহাভারতে। এই গ্রন্থগুলোকে বদলে দিলে তাহলে পরে আমরা আমাদের ভারতবর্ষের প্রাচীন জ্ঞান গর্ভ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। আমাদের শিকড়কে, আমাদের মূলকে জানতে পারবো না। এগুলো সেই জানায়, আমাদের জানতে সাহায্য করে। সবাই জানে। আমি দু একটা যদি উদাহরণ ধরেও ছেড়ে দিই, যেমন ধরা যাক কুন্তির কয়েক অবৈধ সন্তান জন্মেছিল এবং তার মধ্যে বড় পুত্র জন্মেছিল তার বিবাহের পূর্বে। ফলে কুন্তি তাকে পরিত্যাগ করেছিলেন, বিসর্জন দিয়েছিলেন। আজকের সমাজে কি আমরা বহু নারীকে, সদ্যজাত শিশুকে ডাস্টবিনে ফেলে চলে যেতে দেখি না?
সেই ঘটনা ওখানে বলা হয়েছে যে কুন্তী কোনো মন্দ মহিলা নয়, কিন্তু পরিস্থিতির চাপে তিনি মাতৃত্ব লাভ করেছিলেন, তাই তিনি সন্তানকে রক্ষা করতে পারেননি। তাকে পরিবারের কথা ভেবে, সমাজের কথা ভেবে, নিজের কথা ভেবে সন্তানকে বিসর্জন দিতে হয়েছিল। আজকের দিনেও হয়, অনেক নারীর ক্ষেত্রেই হয়। তারা অনেক ক্ষেত্রে গর্ভধারণ করে ফেলেন, ইচ্ছাকৃত নয়, উচ্ছৃঙ্খলা থেকে নয়। তখন তারা সন্তান পরিত্যাগ করতে বাধ্য হয় এবং তারা হয়তো কোনো অনাথ আশ্রম ইত্যাদিতে তারা সন্তান দিয়ে দেয়, উপায় থাকে না। এরকম অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ। আমরা শব্দভেদী বান পেয়েছি, তারও তো বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে, যা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে। আবিষ্কৃত হয়নি এমনও কিছু আছে যা পরবর্তীকালে আবিষ্কৃত হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং কোনো প্রশ্ন নয়, যদি এই কাব্য পড়তে ভালো লাগে, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। রামায়ণ এরপর পণ্ডিত লোক অনুবাদ করেছেন। মহাভারত তো অনুবাদ করেছিলেন হুতম প্যাঁচা, কালীপ্রসন্ন সিংহ। কেউ সে গ্রন্থ কিন্তু পড়ে না, ঘরে ঘরে সেই গ্রন্থ নেই। ওটি পণ্ডিতের জ্ঞানগর্ভ পাণ্ডিত্যপূর্ণ অনুবাদ। ওগুলো আমাদের নিরক্ষর বা স্বল্প শিক্ষিতা মা ঠাকুমারা পড়েননি। তাদের কাছে কাশিরাম দাস এবং কৃত্তিবাস ওঝা বরণীয়। আজ 700-800 বছর ধরে তারা পূজনীয়। সে তো এমনি এমনি নয়, তাদের তো কেউ পুজো করতে বাধ্য করেনি। এই গ্রন্থের সঙ্গে তো ধর্মের কোনো সম্পর্ক নেই। তথাপি তারা সযত্নে রামায়ণ পড়েন, মহাভারত পড়েন এবং পড়ে শোনান, অন্যেরা বসে শোনে। কথকতা হতো এক সময়, যখন এভাবে অভিনয় ছিল না, নাটক ছিল না, নাট্যাভিনয় ছিল না, দূরদর্শন চলচ্চিত্র ছিল না, তখন কথক ঠাকুর আসতো গ্রামের মধ্যে। রামায়ণের নানা খণ্ড কাহিনী, মহাভারতের নানা খণ্ড কাহিনী গাছতলায় বসে তিনি অভিনয় করে করে, পাঠ করে করে, সুর করে করে শোনাতেন এবং গ্রামের মানুষ মুগ্ধ এরা শুনত। এর একটা অন্য দৃষ্টিকোণ আছে। এইটাকে স্বীকার করুন, এইটাকে মেনে নিন। আমাদের ঐতিহ্য, এমন গুণ, এমন গুণাবলী সমন্বিত কাব্য বা মহাকাব্য আর কোনো ভাষায় লেখা হয়নি। এটা নিয়ে অহংকার করুন, গর্ব করুন, আর কিছু নয়। পড়ুন এবং আপনার সন্তানকে গল্প বলুন। পড়াশুনো করে উঠলে পরে গল্প বলুন, ঘুমোতে যাওয়ার সময় গল্প বলুন। ওই রামায়ণ থেকে, ওই মহাভারত থেকে টুকরো টুকরো নানা কাহিনী আছে, দেখবেন ভালো লাগবে। ও গল্প শুনতে চাইবে, আপনার সঙ্গে ওর একটা সুন্দর বন্ডিং তৈরি হবে, একটা বন্ধন তৈরি হবে, একে অপরকে অপরিহার্য বলে মনে করতে শুরু করবে। এইটি করুন। এটা নিয়ে কোনো আর বিজ্ঞান নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবেন না। কেন প্রশ্ন? শিল্পের ক্ষেত্রে কেউ করে না। কেন পাবলো পিকাসো কিউবিজম আবিষ্কার করেছিলেন চিত্রশিল্পে? কেউ প্রশ্ন করে না, কেউ জিজ্ঞাসা করে না। তার আবিষ্কার, তাই জন্যই তিনি বিখ্যাত, প্রখ্যাত। এইটুকুই বক্তব্য। রামায়ণ হোক বা মহাভারত হোক, আমি কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে কিছু বলছি না। তবে মহাভারত পড়লে কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ গীতা, ভগবদ্ গীতা, তা কিন্তু মহাভারতের মধ্যেই রয়েছে। সুতরাং মহাভারত একটি বিশাল ব্যাপার, একটি বড় বিষয়। যা নেই ভারতে তা নেই মহাভারতে। আজ এইটুকুই বক্তব্য রাখলাম। নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার ঝাঁপি এইখানে আজকের মতো বন্ধ করছি। নমস্কার।